এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমাদের রান্না করার পরে দেখবেন এভাবে তেল চিটচিটে হয়ে থাকে একদম ফ্রাই প্যানের ভেতরে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যে উপরটা দেখুন এরকম ময়লা হয়ে থাকে। আর এখানকার অংশগুলো দেখুন বেশি দিন রান্না করলে পরে কিন্তু এভাবে হয়ে যায়, তখন দেখতে খুবই খারাপ লাগে। তাই আপনাদের জন্য আজ আমি এই ভিডিওটি নিয়ে চলে আসলাম যে এই ফ্রাই প্যানটা আমি কীভাবে পরিষ্কার করব বা আপনারা বাসায় কীভাবে ফ্রাই প্যান পরিষ্কার করবেন তা দেখিয়ে দিব। ফ্রাই প্যানটা পরিষ্কার করার জন্য দেখুন আমি একটা ছড়ানো পাত্রের উপরে ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, কারণ ফ্রাই প্যানটা পরিষ্কার সময় যথেষ্ট পরিমাণ ময়লা বের হবে, তখন দেখা যাচ্ছে নিচের অংশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা একটা পাত্রের উপরে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা বেকিং সোডা। বেকিং সোডাটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ফ্রাই প্যানের উপরের অংশটাই ভালোভাবে লেগে যায়। এখানে আমি 2 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি। দেখুন যে হ্যান্ডেলের অংশটুকু থাকে এখানেও কিন্তু একটু মেটাল আছে, এই মেটালের উপরেও আমরা একটু বেকিং সোডা দিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ বেকিং সোডা নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভিনেগার। এখানে দেখুন আমি হোয়াইট ভিনেগার নিয়েছি। এই ভিনেগারটা কিন্তু খুবই উপকারী যে কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে। আর ভিনেগারটা মোটামুটি সবার বাসায় থাকে। এখন দেখুন আমি একটা ছোট কাপের ভিতরে ভিনেগার কিছুটা ঢেলে নিয়েছি। এখন এই ভিনেগারটা আমি একটু একটু করে এই যে বেকিং সোডা দিয়েছি ফ্রাই প্যানের উপরে তার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখুন, ভিনেগার দেওয়ার পরে বেকিং সোডার উপরে একটু ফেনা উঠে গেছে, এই জন্য আমি অল্প অল্প করে ভিনেগার দিচ্ছি। অল্প অল্প করে ভিনেগার দিচ্ছি যাতে বেকিং সোডার সাথে ভালোভাবে মিশে যায়। আর যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের উপরেও আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি এভাবে ভিনেগার আর বেকিং সোডা একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। অর্থাৎ ভিনেগার আর যে বেকিং সোডাটা আমি দিয়েছি তা ফ্রাই প্যানের সাথে একটু ভালোভাবে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। এই লেবুর যে রসটা সেটা আমি এখন এর উপরে দিয়ে দিব। অর্থাৎ বেকিং সোডা এবং ভিনেগারের সাথে আমি লেবুর রসটা খুব ভালোভাবে চিপে নিয়ে ফ্রাই প্যানের উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে আবারও একটু ভালোভাবে নেড়ে দিব। আসলে নেড়ে দেওয়া মানে এখানে ফ্রাই প্যানের উপরের যে অংশটা সেখানে লাগিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ভালোভাবে লাগানো হয়ে গেলে পরে এটা আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর দেখুন আমি একটা মাজনি নিয়ে নিয়েছি। এই মাজনিগুলো সাধারণত আমরা থালা বাসন পরিষ্কার করি। এখন আমি ফ্রাই প্যানের উপরের অংশটা পরিষ্কার করব, তবে এই কর্নারের অংশ কিন্তু করব না, কারণ এই পাশটা নন স্টিক, এটা মাজনিতে করা যাবে না। এই যে হ্যান্ডেলের যে অংশটা আর ফ্রাই প্যানের যে উপরের যে অংশটা সেটা আমরা এটাতে ঘষে পরিষ্কার করব। আমি আপনাদেরকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেখাবো, তবে আপনারা কিন্তু স্কিপ করে চলে যাবেন না, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন না। আর আমি যে কীভাবে পরিষ্কার করেছি সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু দেখতে থাকুন। দেখুন কিছুক্ষণ ঘষার পরে কিন্তু চেঞ্জ হতে থাকবে। আপনারা নিজেরাও যখন এভাবে করবেন বুঝতে পারবেন, তবে আপনারা যদি আসলে ভিডিওটা টেনে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন আমি এখন হ্যান্ডেলটা পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু একটু ঘষা দিলে পরেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। দেখুন খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ফ্রাই প্যানের যে পেছনের অংশটা এটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করব। তবে যেহেতু মনে হচ্ছে এখন এটি একটু শুকিয়ে গেছে, এজন্য আমরা এখানে আবারও একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডার সাথে দিয়ে দেবো একটুখানি ভিনেগার। এখানে আমি খুব বেশি ভিনেগার নেব না, বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাই করে নিয়েছি। সামান্য একটু ভিনেগার আমি বেকিং সোডার উপর দিয়ে দিয়েছি। এখন আমি মাজনিটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করব। আপনারা একটু দেখতে থাকুন, আমি দেখাবো যে কী পরিমাণ পরিষ্কার হচ্ছে। একটু জোরে জোরে ঘষা দিবেন, তাহলে ভালো হবে। হাত দিয়ে এভাবে চেপে ধরে রেখে ঘষা দিলে পরে আরও দ্রুত হয়ে যাবে। প্রায় 6-7 মিনিট ধরে আমি ফ্রাই প্যানটাকে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি এখন এখানে আবারও একটু ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে মাঝে মাঝে এভাবে একটু ভিনেগার দিতে পারেন, তাহলে আরও বেশি দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে। দেখুন আমি সামান্য একটু ভিনেগার দিয়ে নিয়েছি। আর ভিনেগারটা দেওয়ার পরে আমি আবারও মাজনিতে খুব ভালোভাবে ঘষতে থাকবো। তবে এখন কিন্তু আর খুব বেশি ঘষার প্রয়োজন হবে না, কারণ ফ্রাই প্যানটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, সামান্য একটু বাকি। আমি আরও একটু কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে দেখুন ফ্রাই প্যানটা আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। যেহেতু উপর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আসলে হাতে অনেক বেশি ময়লা লেগে আছে, যার কারণে বোঝা যাচ্ছে না। নিচের অংশ দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু উপরের অংশে এখন একটু কালো কালো আছে,
অর্থাৎ এটা কিন্তু এখনও খুব ভালো পরিষ্কার হয়নি, আমি আরও একটু ঘষে পরিষ্কার করে নিব। এই জন্য আমি আবারও একটু ঘষে নিচ্ছি। আমি আরও প্রায় 2-3 মিনিট ধরে ঘষে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এখন আমার কাছে মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। চলুন আপনাদেরকে ধুয়ে দেখাই। এখন আমি ফ্রাই প্যানটা বেসিনে নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা কত সুন্দর করে পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো হয়ে গেছে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এত বেশি ময়লা ছিল। হ্যান্ডেলটাও দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন যে সামনের অংশটা তেল চিটচিটে হয়ে থাকে সেখানে পরিষ্কার করার জন্য আমি সামান্য ডিশ ওয়াশ দিয়ে দিচ্ছি। এই অংশটা আসলে ঘষা মাজা করার তেমন কোনো প্রয়োজন নাই, একটা নর্মাল স্ক্রাবার দিয়ে সামান্য একটু এভাবে ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। কর্নারের যে অংশ সেটাও একইভাবে পরিষ্কার করে নিব। এরপরে একটু পানি দিয়ে ধুয়ে নিলে পারে আমাদের ফ্রাই প্যানটা একদম নতুনের মতো হয়ে যাবে। তো আজ আপনাদেরকে আমি যেভাবে শিখিয়ে দিলাম এভাবে অবশ্যই বাসায় চেষ্টা করবেন, দেখবেন ফ্রাই প্যান একদম নতুন হয়ে যাবে। আর সময়ও কিন্তু খুব বেশি লাগবে না, আপনারা চেষ্টা করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি বাসায় চেষ্টা করেন তাহলে কি হলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।